দশম গ্রেড প্রদান সহ ৩ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান, বিকেলে কলম বিসর্জন কর্মসূচি। ইশতেহার বাস্তবায়নের গড়িমসিতে রাজনৈতিক মহলে হতাশা, ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, ফের বললেন প্রেস সচিব। পেঁয়াজের লাগামহীন দামে দিশেহারা ক্রেতা, মজুতদারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, সংকট নিরসনে চাষাবাদ বাড়ানোর তাগিদ। এবং নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তুরস্কের, প্রতারণার জন্য এমন অবস্থান বলছে তেল আবিব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে সরাসরি দশম গ্রেডের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সকাল ৯টা থেকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। দশম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ পদোন্নতির দাবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। দাবি আদায়ে বিকেলে শাহবাগে কলম বিসর্জন কর্মসূচি পালন করবেন তারা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে ফের জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ৯ মাসের আলোচনায় সব ঠিক করা সম্ভব নয়, আলোচনা নির্বাচনের পরেও হতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় নির্বাচনের প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এদিকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গড়িমসিতে হতাশা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সংসদে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন তেমন দেখা যায় না। আর জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, জাতীয় নির্বাচনের আগে এসিড টেস্ট হতে পারে গণভোজ আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ফিলোসফি, রূপরেখা, এটা বোধহয় একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আমাদেরকে এগুলো সারা সবসময় ধরে অনগোয়িং ইস্যু হিসাবে আমাদেরকে বলতে হবে। খালি যে নির্বাচন আসলো তারপর আমরা ৩০-৫০-১০০ পৃষ্ঠার একটা ম্যানিফেস্টো দিলাম। আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে, কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এই জায়গাটা কেউ ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। পেঁয়াজের লাগামহীন দামে দিশেহারা ক্রেতা, কৃষকদের ঘরে পেঁয়াজ না থাকায় নভেম্বর-ডিসেম্বরে এমনিতেই পেঁয়াজের সংকট তৈরি হয়। এর সুযোগ ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করেন মজুতদাররা। তাই সমস্যা সমাধানে পর্যাপ্ত হিমাগার তৈরি এবং বছর জুড়ে চাষাবাদের তাগিদ দিয়েছেন কৃষি গবেষকরা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। সবটার দাম বেশি, এই জন্য আমাদের খরচা যা যায় ওই খরচা আর উঠে না। বাজারে আমরা খুচরা মূল্যে 20 টাকা করে বেশি নতুন মেডিসিন ওষুধ দিতে দিতে পানি দিতে দিতে দেয় কত কত যেটা আল্লাহ দেয় সেটা টাকা ওঠে। এমন হাহাকার পেঁয়াজ চাষিদের, যারা উৎপাদনের পর ন্যায্য মূল্য বঞ্চিত। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন, বিপরীতে উৎপাদন 35 থেকে 37 লাখ টন। কিন্তু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ জটিলতায় নষ্ট হয় 25% মতো। এতে করে ঘাটতি থাকে প্রায় 7 লাখ টন পেঁয়াজ, যা আমদানি করতে হয়। বাজার যারা মনিটরিং করে, বাণিজ্য মন্ত্রণালয় এদের দায় সারে, এরা কোনো কিছু জানে না। মাঠ পর্যায়ে তারা কোনো তথ্য কালেকশন করে না, ফলে সিন্ডিকেটরা সেই সুযোগটা নিচ্ছে। নভেম্বর-ডিসেম্বরে মূলত কৃষকের হাতে পেঁয়াজ থাকে না, আর বর্তমানে পাতা পেঁয়াজ এখনো পর্যাপ্ত না থাকায় ভোগান্তিতে ক্রেতারা। পেঁয়াজে আসছে, এটা হচ্ছে সিন্ডিকেটেড বিষয়। এটা কোনো ওই যে বলেন যে ওই ইন্ডিয়া পেঁয়াজ দিচ্ছে না বলে দাম নাথিং। আর মিনামক নামায় যাচাই করুন, এটা বাজারের দোষ না, এটা বাজারে লাগু কোনো দোষ না, দোষ হলো সিন্ডিকেটের দোষ।
এই সিন্ডিকেটটা ভাঙা দিতে কোন। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী 1 মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 52%। এজন্য মজুতদারকেই দায়ী করলেন খুচরা বিক্রেতারা। 40-45 টাকা সব কিনা টোটালি সব কোল্ড স্টোর করে, কারণ বাজারে যে কৃত্রিম সংকট সৃষ্টি হয়, ফলে ওই যে নভেম্বর মানে মৌসুমের শুরুতে পেঁয়াজের যে মূল্য মানে নরমাল যে দামটা ওই দামে কিন্তু ভোক্তারা পায় না। দেশে দৈনিক পেঁয়াজের চাহিদা 6 থেকে 7,000 টন, কিন্তু বাজারে এখন যে পেঁয়াজ রয়েছে তা দিয়ে এই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই আগে থেকেই সরকারের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আমরা প্রতি বছরই জানি যে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের পেঁয়াজের দাম বেড়ে যায়, কারণ হচ্ছে আমাদের পেঁয়াজ আসে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে পেঁয়াজ আনার জন্য এখন কেন ইম্পোর্ট করতে হবে? আমরা কেন আগে থেকে প্ল্যান করলাম না? আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় সেই সবগুলো দিয়ে কিন্তু সারা বছর খাওয়া যেত। শুধুমাত্র কোল্ড স্টোরেজের অভাবে আমরা এটা রাখতে পারি না, তাই খেয়ে ফেলি অথবা পচে যায়, নষ্ট হয়ে যায়। কৃষক কিন্তু প্রচুর খরচ করে, কিন্তু সেই দাম পায় না বলে আগ্রহ হারিয়ে ফেলছে। তার জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের পেঁয়াজ আসতেছে এবং এটা নিয়ন্ত্রণ করতেছে একটা সিন্ডিকেট। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই কৃষিবিদ। হয় আমাদের উৎপাদন করতে হবে, নাহলে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য যদি ইম্পোর্ট করতেই হয় সেটাকে সিন্ডিকেটটাকে আমরা ভেঙে দিই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজার পরিস্থিতি জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। বাজার দর নিয়ে ক্রেতা ও ব্যবসায়ীরা কি বলছে ব্যাপারে জানাবেন। যেমনটি জানতে চেয়েছেন, আসলে আমি বগুড়ার এই মুহূর্তে রয়েছি বক্সিবাজারে। আমি এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, তাদের সাথে পেঁয়াজের ব্যাপারটা আমি স্পেশালি জানার চেষ্টা করেছি। তারা যেমনটি বলেছে, আসলে হঠাৎ 1 সপ্তাহের ব্যবধানে প্রায় 40 থেকে 50 টাকা পার কেজিতে কিন্তু পেঁয়াজের দাম আসলে বেড়ে গেছে। মানে বাজারে আসলে এই অপ্রত্যাশিত ভাবে এই পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে তারা যেমনটি বলেছে, আসলে আমদানি স্বল্পতার কারণেই কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে। এবং পাশাপাশি যেমনটি বলেছে, আসলে সরকারের তরফ থেকে যথাযথ মনিটরিং আসলে হচ্ছে না, এ কারণেও আসলে তারা একটা কারণ হিসেবে আসলে বলছে। আমি একটু জানিয়ে রাখি, আসলে বগুড়া কিন্তু সবজি ভান্ডার এবং শীত এখনো শুরু হয়নি, তবে শীত পড়েছে। এই শীত পড়ার সাথে সাথে আমরা দেখেছি পর্যাপ্ত কিন্তু সবজির আমদানি বাজারে শুরু হয়েছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সিম, তরি, ঝিঙ্গা, পটল, মূলা, পেঁপে, লাল শাক, পুঁই শাক, মানে সবকিছু সবজি কিন্তু আসলে বাজারে সরবরাহ হতে শুরু করেছে। কিন্তু আসলে কৃষকদের আশঙ্কা যেটা, আসলে 1 সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি সবজি কিন্তু 30 থেকে 40 টাকা বাজার দর নেমে গেছে। এতে কৃষকরা আসলে তারা বলছে, আসলে পূর্ণ শীতে এই বাজারের অবস্থা আরো কমে যাবে। সেক্ষেত্রে এইবার যেমনটি আসলে তারা বলছে, এবার কিন্তু প্রকৃতি প্রতিকূল সবকিছু উপেক্ষা করে কৃষকরা অধিক মুনাফার আশায় বা তাদের আসলে খরচ যেন ওঠে, এজন্য কিন্তু তারা আমরা জেনেছি যে তারা সবজি লাগিয়েছে। তবে এখন যে দর, এই দর থেকে আরো যদি দর পড়ে যায়, সেক্ষেত্রে এই মৌসুমী যে সকল সবজি আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং সবচেয়ে বেশি ক্ষতির সংখ্যা রয়েছে আসলে আলু চাষিরা। আলুর ক্ষেত্রে আমি একজন আলু ব্যবসায়ীতে একটু জানতে চাই, আসলে পার কেজি আলুতে আপনাদের খরচ কত পড়েছে, এখন বিক্রি করছেন কত? আমাদের পার কেজি আলুতে খরচ হয়েছে আপনার 22 টাকা প্লাস স্টোরে, সেখানে আমরা বিক্রি করতেছি 10 টাকা করে। 10 টাকা। ক্ষতিগ্রস্ত কারা হবে? এখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং কৃষকরা তো মারাই গেছে, কৃষকের আসলে একজন ব্যবসায়ী বলছিলেন, এই যে বাজারের অসামঞ্জস্যতা, হঠাৎ করে সেঞ্চুরির ঘরে কোনো সবজি বা কোনো কাঁচা পণ্যের দাম যখন বেড়ে যায়, তখনই কিন্তু আসলে বাজারে অস্থিরতা তৈরি হয়। এক্ষেত্রে সরকারের মনিটর, বিশেষ করে কৃষকদের ক্ষেত্রে পরামর্শ করে বা কৃষকরা, ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, পাশাপাশি ভোক্তা যারা আছে তারাও যেন সঠিক মূল্যে পণ্য পায়, এমনটি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশা করেছে বাজারের সাথে যারা জড়িত আছে। তো ইমা, এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবজির সর্বশেষ বাজারের। রাসেল, আপনাকে ধন্যবাদ। মশা নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যর্থতার খেসারত দিচ্ছে নগরবাসী। চিকনগুনিয়ার প্রকোপ কমলেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 3762 জন, এর মধ্যে মারা গেছেন 20 জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় বলছে, বন্দরনগরী, কোতোয়ালি, কেপিজেড, হালিশহর সহ 25 এলাকার বাসিন্দারা বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। এর মধ্যে 5 এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। আক্রান্ত রোগীর প্রায় 60% এসব এলাকার বাসিন্দা। এর মধ্যে কয়েকটি আবাসিক এলাকাও রয়েছে। দ্রুত মশা নিয়ন্ত্রণ করা না গেলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে স্বাস্থ্য প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। রিয়াজ, ডেঙ্গুর প্রকোপ তো এখনো কমছে না, এই প্রকোপ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছেন? হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। যদি একটু বলি, আসলে যে চট্টগ্রামের যে ডেঙ্গুর প্রভাব সেটা আসলে উপরে অনেকটাই বেড়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি। এবং গত সিভিল সার্জনের যে তথ্য, সে তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় প্রায় 15 জন রোগী এখানে ভর্তি হয়েছেন। এবং তার মধ্যে সরকারি হাসপাতালে প্রায় 12 জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রায় 3 জনের মতো ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আসলে এখানে সিভিল সার্জন সহ যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন রয়েছেন, তারা মশা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন আমরা জানতে পেরেছি। এবং তার স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার বলা হচ্ছে যাতে এই যে মশার নিয়ন্ত্রণ সেটা যেন খুব দ্রুত করা যায়, সেজন্য সাধারণ মানুষকে আসলে সচেতন হতে হবে, সেই কথা বলছে। যদি একটু বলে রাখি, চলতি বছরের 7 নভেম্বর পর্যন্ত মোট জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় 3762 জন এবং মৃত্যুর সংখ্যা প্রায় 20 জনের মতো। এর মধ্যে যদি পুরুষ রোগীর সংখ্যা 1970 জন এবং মহিলা 1124 জন এবং শিশু সংখ্যা 668 জন। সবচেয়ে বেশি আক্রান্ত সময় ছিল আগস্ট ও সেপ্টেম্বর মাসে, যেখানে 1 মাসে 1000-এরও বেশি রোগী সংখ্যা হচ্ছে। তবে এক সপ্তাহ থেকে আক্রান্ত হার কিছুটা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকরা বলছেন জ্বর হলে সাথে সাথে পরীক্ষা করানোর জন্য, এটা নিয়ে যাতে কোনো উদাসীনতা না হয় এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার জন্য, পানি জমে থাকা পাত্র যাতে পরিষ্কার করা হয় সেই বিষয়গুলোকে তারা নজরদারি করছেন। এবং গত এক সপ্তাহে আসলে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবুও যেহেতু ডেঙ্গুর প্রকোপ রয়েছে, প্রতিদিনই শনাক্ত হচ্ছে, সে কারণে আসলে প্রশাসন এবং মেডিকেলের যারা কর্মকর্তারা রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, তারা বলছেন আসলে সবাইকে সতর্ক থাকার জন্য। এই ছিল চট্টগ্রাম মেডিকেল থেকে আমার কাছে ডেঙ্গুর সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। যশোরে যানজটে নাকাল নগরবাসী। ইজি বাইক ও রিকশার দৌরাত্ম্য সহ যানজটে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করলেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। মাঝে মাঝে এক প্রকার দায়সারা অভিযান চালাচ্ছে পৌরসভা। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা এলাকা, যেখানে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রিকশা, ইজি বাইক, মোটরসাইকেল ও সাধারণ পথচারীদের আনাগোনা। তাতে করে জসকোট মোড়, চিত্রার মোড়, হাসপাতাল মোড়, মনিহার এলাকায় যানজট যেন নিত্যসঙ্গী। বাসাতে বাইরে হয়ে অফিসে যাইতে এক্সট্রা টাইম নিয়ে যেতে হচ্ছে। অ্যাম্বুলেন্স নিয়ে রোগী যাতায়াত করতে পারা যাচ্ছে না। চারিদিকে তাকাইলেই দেখা যায় শুধু জাম আর জাম। যেখানে যাবেন আপনি টাইমে পৌঁছাতে পারবেন না। অনুমোদনহীন রিকশা, ইজি বাইক বৃদ্ধি, জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ না থাকা, পথচারীদের এলোমেলো চলাচল এবং ফুটপাত দখল যানজটের জন্য দায়ী। ইজি বাইক যন্ত্রতন্ত্রভাবে যেখানে সেখানে গাড়ি পার্কিং করতেছে এবং যারা স্কুল কলেজ পড়ার ছাত্রছাত্রী আছে রাস্তা পারাপার হতেও তাদের অসুবিধা হচ্ছে। যানজটে আমাদের একটু সমস্যা আছে। যারা লাইসেন্স আছে তারা তো লাইসেন্স করে নিয়েছে, আর ওরা তো লাইসেন্সবিহীন চালাচ্ছে। পৌরসভা নির্দিষ্ট নিয়মে যানবাহন অনুমোদন দিলে আর প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করলে যানজট কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এ পুলিশ কর্মকর্তা। যারা লিজ দিয়েছেন বা করছেন, ইজারা দিয়েছেন ফুটপাতের জন্য বা বিভিন্ন ব্যবসার জন্য, এটি বন্ধ করতে হবে। আমার মনে হয় একই সাথে ট্রাফিক পুলিশের সাথে সাথে যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন
পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে। পৌর প্রশাসক অবশ্য বলছে, যানজট নিরসনে তারা জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে। 4700 গাড়ির লাইসেন্স দেওয়া আছে, আর যে সকল গাড়িগুলো চলছে সেগুলো অবৈধভাবে চলছে। দৈনন্দিন কাজে এই পৌরসভার মধ্যে আসে, যে কারণে হয়তো বা গাড়ির সংখ্যাটা অনেক বেশি। তো আমরা নিজেরাও চেষ্টা করছি যে পৌরসভার বাইরের যাতে ইজি বাইকগুলো পৌরসভার মধ্যে না আসে, সেজন্য আমরা সেখানে আমরা একটা পদক্ষেপ নেব। যানজটের ভোগান্তি থেকে মুক্ত করতে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রত্যাশা শহরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস আজ। প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। এরই ধারাবাহিকতায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল থেকে শুরু হওয়া র্যালিটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এসে শেষ হয়। এ সময় টেকনোলজিস্টরা জানান, এক্স-রে আবিষ্কারের পরই চিকিৎসার বৈপ্লবিক পরিবর্তন ঘটে। রেডিওগ্রাফারদের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। আমি আজকের এই দিনে আপনাদের স্বাস্থ্য ঝুঁকিটার ব্যাপারেও সবাইকে খেয়াল রাখার জন্য এবং প্রশাসনকেও এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। ভবিষ্যতে রেডিওলজি ইমেজিংয়ে যারা কর্মরত আছেন তাদেরকে যেন যে বিভিন্ন সমস্যার সম্মুখীন আছেন, বিশেষ করে যে দাবিগুলা, বিশেষ করে ঝুঁকি ভাতাটা, এটার দিকে যেন সরকারের বিশেষ নজর দেন। হেলথ কেয়ারকে এম্পাওয়ারমেন্ট করতে হলে, শক্ত মজবুত সুদৃঢ় করতে হলে ইমেজিংয়ের কোনো বিকল্প নেই। আর এই নন কমিউনিকেবল ডিজিজগুলো নির্ণয়ের ক্ষেত্রে রেডিওলজির কোনো বিকল্প নেই। সুপারির রাজ্য পিরোজপুরের পাঁচপাড়া বাজারে সপ্তাহে বিক্রি হয় কোটি টাকার সুপারি। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষকদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সুপারির জন্য বিখ্যাত পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজার। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার 2 দিন বসে এই হাট। প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার সুপারি। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ 20টি জেলায় সরবরাহ করা হয় এখানকার সুপারি। চলতি মৌসুমে সুপারির ফলন বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। পাশাপাশি দাম নিয়ে সংখ্যায় রয়েছেন তারা। সপ্তাহে হাটে সুপারি বিক্রি করা হয় প্রায় 1 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে সুপারি বিক্রি করা হয়। বর্তমান যে দাম আছে চাটির, সে তুলনায় পাকার দাম কম। বিক্রেতা যারা আছে তারাও দাম পাচ্ছে না, আমরা যারা ব্যবসায়ী তারাও ঠিক মতন দাম পাচ্ছি না। গত বছরের তুলনায় প্রায় 80 থেকে 100 টাকা কুড়ি প্রতি কম। সুপারি চাষে লাভবান হতে কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। পিরোজপুর জেলার যে সুপারি, এই সুপারিগুলো মোটামুটি বড় সাইজের এবং এর কালারও খুব সুন্দর, এবং এখানে এই সুপারির চাহিদা সারা দেশেই আছে। এই সুপারি বিক্রি করে এখানকার কৃষকরা লাভবান হয় এবং সুপারি সারা দেশেই প্রচলন আছে। পিরোজপুরে এবছর প্রায় 4600 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 425 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। 2029 সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 8টি থেকে বাড়িয়ে 10টি করা হচ্ছে। নারী ক্রিকেট ঘিরে দিন দিন আগ্রহ বাড়ার কারণে এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে 2029 সালে ম্যাচের সংখ্যাও 31 থেকে বেড়ে 48টি হবে। এছাড়াও আগামী বছর অনুষ্ঠিতব্য নারী টি-20 বিশ্বকাপেও দলের সংখ্যা 10 থেকে বাড়িয়ে 12। কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে গ্রুপ এইচ থেকে শেষ 16 নিশ্চিত করল ব্রাজিল। দোহার আম্পায়ার্স একাডেমি মাঠে ইন্দোনেশিয়াকে 4-0 গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় জুনিয়র সেলেসাওরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দশম গ্রেড প্রদান সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান। বিকেলে কলম বিসর্জন কর্মসূচি। ইশতেহার বাস্তবায়নের গড়িমসিতে রাজনৈতিক মহলে হতাশা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিজ্ঞাবদ্ধ সরকার, ফের বললেন প্রেস সচিব।
পেঁয়াজের লাগামহীন দামে দিশেহারা ক্রেতা, মজুতদারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, সংকট নিরসনে চাষাবাদ বাড়ানোর তাগিদ। এবং নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তুরস্কের, প্রতারণার জন্য এমন অবস্থান বলছে তেল আবিব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।